আজ রমা দেবীর বাড়িতে তার মেয়ের রানীকে দেখার জন্য পাশের গ্রাম থেকে হরিহর বাবু, স্বপ্না দেবী এবং তাদের ছেলে দিলীপ এসেছে। রমা দেবী ঘরের ভেতরে তাদেরকে আপ্যায়ন করে বসিয়েছেন। সবাই মিলে কথাবার্তা চলছে এবং তাদেরকে মিষ্টি, সিঙ্গাড়া, নিমকি এসব খেতে দেওয়া হয়েছে। এরই মাঝে রমা দেবী একবার সেখান থেকে উঠে নিজের ঘরে যান এবং দেখেন সেখানে রানী বসে রয়েছে। তিনি গিয়ে মেয়েকে বলেন, রানী, তুই এখনো রেডি হসনি? তাড়াতাড়ি নে, ওরা অনেকক্ষণ হয়ে গেল বসে রয়েছে। এবার তো ছেলের মা তোকে দেখতে চাইছে। দেখো মা, ওদেরকে আমি ডাকিনি, আর আমি ওদের সামনে সেজেগুজে বসতেও পারবো না। তুমি যেমন ওদেরকে ডেকেছো, প্রয়োজন হলে তুমি নিজে গিয়ে বসে থাকো। এইসব তুই কি বলছিস মা? দেখ, ওরা নতুন লোক, বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। ওদের সামনে এভাবে আমাকে আর তোর বাবাকে অপমানিত করিস না। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, একদম কিন্তু গন্ডগোল করবি না। গন্ডগোল? গন্ডগোল আমি করছি নাকি তোমরা করছো? আমি তোমাদেরকে কত করে বলেছিলাম আমি ওই গরিব বাড়িতে বিয়ে করব না। আমার জন্য যদি সম্বন্ধ দেখতেই হয় তাহলে কোনো ধনী পরিবার থেকে দেখো। বলো, আমি তোমাদেরকে এসব কথা বলিনি আগে? মা দেখ, আমি তোর সামনে হাত জোড় করছি, এভাবে লোকজনের সামনে আমাদের মাথা নত হতে দিস না। আর তুই এসব কি বলছিস বলতো? আমরা নিজেরা কতটা গরিব সেটা তো একবার ভেবে দেখ। কি করে আমি তোর জন্য ধনী পরিবারের ছেলে যোগাযোগ করব বলতো? সেসব আমি কিচ্ছু জানি না মা। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমি কোনো ধনী পরিবারের বউ হব। সারা জীবন তোমাদের সঙ্গে থেকে আমি অনেক কষ্ট করেছি। আর না, এবার আমি এমন পরিবারে যেতে চাই যেখানে সবকিছু সোনার হবে। সোনা, দানা, মণি, মুক্ত এইসবেতে ভরা থাকবে। এইসব গরিব আর আধপেটো খাওয়া লোকেদের বাড়ি আমি কখনোই যাব না। তার মানে তুই ঠিক করে নিয়েছিস তো যে তুই ওদের সামনে যাবি না? তাতে আমি আর তোর বাবা অপমান হই হোক, তাতে তোর কিছু যাইয়ে আসে না, তাই তো? রমা দেবীর কথায় রানী উত্তর দেয় না এবং মুখ ঘুরিয়ে নিজের কাজে ব্যস্ত থাকে। এদিকে দেরি হচ্ছে দেখে পাত্রপক্ষ একটু সন্দেহ করে এবং তখনই রমা দেবী তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন, আমাকে ক্ষমা করে দিন দিদি, আসলে আমার মেয়ের এই বিয়েতে মতামত নেই। ও এখন বিয়ে করবে না, তাই আমি ওকে জোর করতে পারছি না। আপনারা দয়া করে কিছু মনে করবেন না। রঞ্জন বাবু, আমি আমার ছেলে স্ত্রীকে নিয়ে অত দূর থেকে আপনার মেয়েকে দেখতে এসেছিলাম, কিন্তু আপনার মেয়ে যে ব্যাপারটা করলো ওটা খুব খারাপ। যদি বিয়ের মতই ছিল না, তাহলে আপনারা কেন শুধু শুধু আমাদেরকে ডেকে এইভাবে অপমান করলেন? দাদা, আমি জানি আপনার খুব খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করুন আপনার থেকে আমার বেশি খারাপ লেগেছে। আমি খুব লজ্জিত, আমাকে দয়া করে ক্ষমা করবেন। থাক থাক, এসব নাটকের কান্নার কাঁদতে হবে না। আপনারা যা করলেন তা কিন্তু খুব খারাপ করলেন। এই দিলীপ, চল, এখানে আর বসে থেকে কোনো লাভ নেই। আরে তুমি এতক্ষণ বসে আছো কেন? চলো ওঠো। এভাবেই পাত্রপক্ষ সেখান থেকে উঠে চলে যায়। সেদিন সারাদিন রমা দেবী তার মেয়ের সঙ্গে কথাবার্তা বলেন না। এভাবেই দিন কাটতে থাকে। রমা দেবীর মেয়ের রানী ছোটবেলা থেকে খুব বড়লোক বাড়িতে যাবার স্বপ্ন দেখে। বাবা মায়ের কষ্ট, দারিদ্রতা এসব তার একেবারে পছন্দ নয়। তার স্বপ্ন যে সে রাজমহলের মতো ঘরে থাকবে এবং চারিদিকে চাকর বাকর তার ইশারায় কাজ করবে। বাড়িতে গাড়ি থাকবে আর সারাক্ষণ গয়নাগাঠির মধ্যে নিজেকে ভরিয়ে রাখবে। এমনিতেও রানী দেখতে শুনতে সুন্দরী ছিল, কিন্তু গরিব হওয়ার কারণে কোনো বড়লোক বাড়ির সম্বন্ধ খুব সহজেই তাদের বাড়িতে আসে না। তবে মাস তিনেক পর একটি চমৎকার ঘটে। গ্রামের জমিদার মনোহর বাবুর ছোট ভাই সায়ন বাবু বিয়ে করার 6 মাসের মধ্যে তার স্ত্রী মারা যায় এবং তার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে হয়, যার ফলে চারিদিকে মেয়ে দেখা শুরু হয়। এমন সময় ঘটক মশাই জমিদার বাড়িতে রানীর কথা বলে। সবকিছু শুনে জমিদার বাবু এবং তার পরিবার রানীর বাড়িতে সায়নের বিয়ে দিতে রাজি হয়ে যায়। সায়নের মা অম্বিকা দেবী এবং বোন সুরভি রানীকে দেখতে আসে আর বলে, দেখুন দিদি, আমরা যথেষ্ট বিত্তমান, এ খবর আপনারা জানেন। আমাদের কোনো কিছুরই অভাব নেই। তবে আমার ছোট ছেলে স্ত্রী মারা যাওয়ার পর আমরা সকলেই খুব দুঃখের মধ্যে রয়েছি। এর মাঝে আপনার মেয়ের সম্বন্ধ আমাদের ওখানে গেছে। আমরা জানি আপনারা খুবই দারিদ্র, কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই বাড়ি থেকে মেয়ে নিয়ে যাব, তারপর ও আমাদের কাছেই থাকবে। তার জন্য সে গরিব হোক, ভিখারি হোক, তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। অম্বিকা দেবীর এই কথাবার্তা শুনে রমা দেবীর একটু খারাপ লাগে বটে, কিন্তু রানী এই সম্বন্ধেতে এতটাই খুশি ছিল যে তিনি আর কোনো কথা বলেন না। কয়েকদিনের মধ্যেই তারা রানী ও সায়নের বিয়ে দিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। রানী তার জীবনে এত বড় বাড়ি কখনোই দেখেনি, তাই সে অবাক হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। যা দেখে অম্বিকা দেবী হেসে বলেন, দেখো দেখো বৌমা, চারিদিকটা ভালো করে দেখে নাও। তুমি তো আগে কখনো এত বড় বাড়ি দেখেছো বলে আমার মনে হয় না। এখন কপালে যখন শিকে ছিঁড়েছে,
তাহলে ভালো করেই সবকিছুটা দেখে নাও। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তুমি কোন বাড়ি থেকে এসেছো এই কথাটা কিন্তু কোনোদিনও ভুলবে না। সেখানে কি করতে না করতে, কিভাবে থাকতে, সেই সবের সঙ্গে কিন্তু এখন তাল মেলাতে যাবে না। এখানে আমাদের মান সম্মান রয়েছে, তাই তোমাকে এখানে আমাদের মতোই থাকতে হবে। বাড়ির বউদের একটা মর্যাদা আছে, তোমাকে মর্যাদাটা বজায় রাখতে হবে। তোমার পোশাক পরিচ্ছন্ন, কথাবার্তা সবকিছুই যেন জমিদার বাড়ির সঙ্গে ম্যাচ করে। রানী বারবার তার শাশুড়ির গয়নার দিকে তাকাচ্ছিল এবং শাশুড়ির কথাবার্তা শুনছিল। তাই সে মনে মনে বলে, আমার তো মনেই হচ্ছে না যে আমি বাস্তবে এখানে দাঁড়িয়ে আছি। আমার কাছে সবকিছু কেমন যেন একটা স্বপ্ন স্বপ্ন বলে মনে হচ্ছে। না হলে আমার মতো মেয়ে এই জমিদার বাড়ির বউ হয়? কি হলো বৌমা, আমি যে কথাগুলো বললাম তোমার কানে গেছে তো? হ্যাঁ 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 মা, আমি সব শুনেছি। আপনি যেমন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি এখন নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আমি চাকরদেরকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, কাল সকালে তোমার একটা অনুষ্ঠান আছে। আমাদের বাড়ির নিয়ম, নতুন বৌমা সকলের জন্য মিষ্টি, পায়েস, ক্ষীর এসব রান্না করে। কাল তোমার পিসি শাশুড়ি আর তোমার জেঠিমা শাশুড়ি আসবেন, তুমি কিন্তু একটু সকাল সকাল উঠে পড়বে। এভাবে সমস্ত কিছু আদেশ দিয়ে অম্বিকা দেবী সেখান থেকে চলে যান। রানী নিজের ঘরে আরাম করতে চলে যায়। পরের দিন সকালবেলা সে দেখতে পায় তার শাশুড়ি চাকরদের হাতে অনেক কাপড় চোপড় গয়নাগাটি পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন রানী যেন ভালোভাবে তৈরি হয়ে নিচে নেমে আসে। রানী তাড়াহুড়ো করে স্নান করে নিয়ে তৈরি হয়ে নেয় এবং সমস্ত গয়না গায়ে দিয়ে শাশুড়ির কথা মতো রান্নাঘরে গিয়ে প্রথম রান্নার অনুষ্ঠানের জন্য পায়েস রান্না করা শুরু করে। ওরে বাপরে বাপ, এত ভারী ভারী গয়না যে আমি কখনো পরতে পারবো তা তো আমি কল্পনাতেও ভাবিনি। আজ তো আমাকে এই বাড়ির বাকি বইদের মধ্যে জমিদারনি লাগছে। এভাবেই রানী নিজে নিজেই তার গয়নার প্রশংসা করে এবং নিজের ভাগ্যকে নিয়ে বড়াই করতে থাকে। কিন্তু এত ভারী গয়না শাড়ি পরে সে ঠিকঠাক ভাবে রান্না করতে পারছিল না। তখন সে তার গয়নাগুলোকে খুলে এক সাইডে রেখে দেয়। আপাতত এগুলো এখানেই থাক, এভাবে এত গয়না পরে রান্না বান্না করা সম্ভব নাকি? 1 ঘন্টা পর যখন সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় তখন রানী রান্না নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে রাখে। সেখানে তার জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি সকলেই বসেছিল। রানীকে খালি গলা হাত কান দেখে তারা বলে, কি গো দিদি, আমাদের বাড়ির বৌমার কি অবস্থা? বলি ও গরিব ঘর থেকে এসেছে বলে তুমি ওকে হালকা গয়নাও দাওনি নাকি? এভাবে খালি কান খালি গলা হাত, ছি ছি ছি। গরিব ঘর থেকে এসেছে বলে তুমি তাকে এভাবে রেখেছো? সবার সামনে তো বেশ ভালোই বলেছিলে গরিব বড় লোক, তাতে আমার কিছু যায় আসে না। আর এখানে দেখছি তো অন্যরকম গল্প চলছে। আরে না না, তোমরা ভুল বুঝছো। বৌমাকে তো আমি সবকিছুই দিয়েছি। কি হলো বৌমা, তুমি কিছু বলছো না যে? তোমার গয়না সব কোথায়? তুমি কিছু পরে আসোনি কেন? না মা, আসলে আমার না খুব গরম হচ্ছিল আর কাজে অসুবিধাও হচ্ছিল, তাই আমি সমস্ত গয়নাগুলোকে রান্নাঘরেই খুলে রেখেছি। এই কথা শোনার পর অম্বিকা দেবী রাগে ফেটে পড়েন এবং তিনি রানীকে উল্টোপাল্টা করে কথা বলেন। এরপর যখন সবাই চলে যায় তখন মেজ ননদ জ্যোতি ও শাশুড়ি অম্বিকা দেবী তার বৌমাকে আবার উল্টোপাল্টা করে কথা শোনান। আমি তোমাকে কালকে বলিনি যে তুমি গরিব ঘর থেকে এসেছো? সে কথা মাথা থেকে বের করে দেবে। বলি, নিজের মাকে সারা জীবন কাঙালি অবস্থায় দেখেছো, এরকম গয়নাগাটি পরা তোমাদের তো অভ্যাস নেই, সে কথা আমি জানি। তা বলে সবার সামনে আমাকে এভাবে অপমান করালে? এখন ওরা সারা গোষ্ঠীতে এসব কথা রটাবে আর আমার মাথা ওদের সামনে সারা জীবনের মতো নত হয়ে থাকবে। এই জন্যই বলি, গরিব মেয়েকে কখনোই চাঁদ দেখাতে নেই। মা, পায়ের জুতাকে মাথায় তোলা হলে তাহলে তো মাথার মান কমবেই, তাই না? তোমাদেরও যেমন ভীমরতি ধরেছিল। বলি, দাদার জন্য কি আর মেয়ে পেলে না? আমাদের মতো না হোক, অন্তত কুলের মেয়ে তো আনতে পারতে। ছি 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 ছি, এই কথা যখন আমার শ্বশুর বাড়িতে যাবে না তখন আমার মান সম্মানটা কত ছোট হবে একবার ভেবেছো? এভাবেই মেজো, ছোট, বড়, ননদ, শাশুড়ি এক এক করে সবাই রানীকে কথা শোনাতে থাকে। তাদের এই অপমানে রানীর চোখে জল নেমে আসে, কিন্তু সে কিছুই বলতে পারে না। ধীরে ধীরে দিন কাটে এবং রানী তার স্বপ্নের জগৎ থেকে বাস্তবে আসতে শুরু করে। জমিদার বাড়িতে বউ হয়ে আসার পর তার যেন আত্মসম্মানটাই চলে গিয়েছিল। ননদ, যা, শাশুড়ি সবাই তাকে যখন তখন অপমান করত। রানী গরিব মেয়ে ছিল বলে সে মুখ বুজে সমস্ত কিছুটাই সহ্য করেছিল। তারপর ধীরে ধীরে তার এই জীবন আর ভালো লাগতো না। জমিদার বাড়ি তার এখন জেলখানা বলে মনে হতো। একদিন সে ছাদের উপর থেকে কয়েকটা বাচ্চা মেয়েকে বেলুন হাতে মেলা থেকে ফিরতে দেখে। আরে বাহ, এরা সবাই মনে হচ্ছে মেলায় গিয়েছিল। এখন তো পৌষ মাস, আর কদিন পরেই আমাদের গ্রামে সংক্রান্তির মেলা হবে। সবাই মিলে মেলা দেখতে যাবে, কত আনন্দ করবে।
আমি এবছর মেলা দেখতেও যেতে পারবো না। বাড়িতে যদি বলি তাহলে ওরা আমাকে আবার কথা শোনাবে। গরিব মেয়ে, ছোট লোকের মেয়ে, কত কি কথা শোনাবে। এই কথা ভাবতে ভাবতে রানীর চোখ বেয়ে জল নামতে থাকে। সোনার শ্বশুর বাড়িতে চারিদিকে গয়না গাটি, মণি মাণিক্য, দামি দামি আসবাবপত্র, এই সমস্ত কিছুই ছিল, কিন্তু তার কাছে এই সমস্ত কিছু অসহ্য লাগছিল। রাত্রিবেলা ঘুমাতে গিয়ে রানী তার স্বামী সায়নকে বলে, বলছি আমার না কদিন থেকে শরীরটা ভালো লাগছে না, তুমি যদি আমাকে কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে রেখে আসতে তাহলে খুব ভালো হতো। দেখো, আমি তো তোমাকে যেতে বারণ করছি না, কিন্তু এই কথাটা মা শুনলে খুব রাগ করবে। তোমার মায়ের সঙ্গে তিনি কোনো রকম সম্পর্ক রাখতে চান না। আরে বাবা, আমি তো তাকে সম্পর্ক রাখতে বলছি না, আমার মায়ের সঙ্গে আমি দেখা করতেও পারবো না। প্লিজ তুমি কিছু বলে মাকে রাজি করো। আমি সত্যি বলছি, আমার না এখানে দম বন্ধ হয়ে আসছে। সারাদিন আমি ঘরের ভেতরে বন্দি হয়ে বসে থাকি, কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আর যখনই বলে তখনই শুধু আমাকে অপমান করার জন্য বলে। তুমি আমাকে কিছুদিনের জন্য ওখানে রেখে আসো না গো, আমার এখানে একদম ভালো লাগছে না। এভাবেই রানী বারবার এক কথা বলতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে, যার ফলে সায়ন একটু নরম হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার মায়ের বাড়ি রেখে আসবো, তুমি মন খারাপ করো না। সায়ন তার মাকে এ কথা বলতে গেলে তিনি প্রচন্ড পরিমাণে রেগে যান এবং রানীকে সারা জীবনের জন্য তার মায়ের কাছে রেখে আসতে বলেন। সায়ন সত্যি সত্যি রানীকে ভালোবাসতো, তাই তার মায়ের এই কথাটা সায়নের কাছে খুব খারাপ লাগে এবং সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সায়ন রানীকে নিয়ে তার মায়ের গ্রামে যায়। রানী গ্রামের মেলা খুব ভালোভাবে ঘোরে এবং মায়ের কাছে গিয়ে বেশ কিছুদিন আরাম করে থাকে। এতদিন পর সে যেন তার নিজের অস্তিত্ব ফিরে পেয়েছিল। সায়ন এর পর থেকে তার মায়ের কাছেই রাখতো। কিছুদিন পর সায়ন রানীর ছোট বাড়িকে ভেঙে একটি বড় দোতলা বাড়ি করে দেয় এবং তাদের সঙ্গে সেখানেই থাকা শুরু করে। মাঝে মাঝে সে নিজের বাড়িতেও যেত এবং জমিদারি দেখাশোনা করত। প্রথম প্রথম তার মা এ বিষয়ে খুব আপত্তি করলেও ছেলের কাছে তিনি হার মেনে যান। এরপর রানী তার সোনার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে সুখে শান্তিতে থাকা শুরু করে। তখন ডিসেম্বরের মাস ছিল। চারিদিকে ক্রমাগত তীব্র শীতল বাতাস বয়ে চলছিল। এদিকে হরিপদবাবুর বাড়ি গ্রাম সংলগ্ন এক মাঠের প্রান্তরে ভাঙা ইটের তৈরি ছিল, তাই ঠান্ডা বাতাস তাদের বাড়ির মধ্যে ঢুকছিল। তাই তার 3 মেয়ে মোহিনী, রূপা ও নোলক ঠান্ডায় কাঁপছিল। তখন, বাবা বাবা, মা এখনো বাড়িতে আসছে না কেন? মা এই সময় চুলো জ্বালায় আর আমরা চুলোর ধারে বসে থাকি, তাই আমাদের ঠান্ডা লাগে না। আজ মা নেই, তাই আমাদের খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। বাবা তুমি বলো না, মা এখনো আসছে না কেন? আজ বাড়িতে কাঠকুটোও নেই যে আমি চুলো ধরাবো। মা বলেছিল আজ জমি থেকে ধানের খড় নিয়ে আসবে। মোহিনী ও তার বাকি মেয়েদের মুখে এরকম কথা শুনে হরিপদবাবু চিন্তায় ঘেমে যায়, কারণ তাদের সঙ্গে এর আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি। কিন্তু সে অসুস্থ হওয়ায় না বাইরে যেতে পারছিল আর নাইবা তার স্ত্রী সুলেখার খোঁজ করতে পারছিল। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর গ্রামের কয়েকটি লোক তাদের বাড়িতে আসে ও তারা বলে, এই যে হরিপদদা, ও হরিপদদা, তাড়াতাড়ি বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি আমার সঙ্গে কথা? কিন্তু আমি তো উঠতেও পারছি না, তোমরা একটু এদিকে এসে বলো না। ও হ্যাঁ, আমরা তো ভুলেই গিয়েছিলাম যে তুমি অসুস্থ। তা একটা খারাপ খবর আছে। ওই মানে আমরা এখন মাঠ থেকেই এলাম, ওখানে এখনো লোক জড়ো হয়েই আছে। ওই লোকের ভিড়ে গিয়ে আমরা উঁকি মেরে দেখলাম তোমার স্ত্রী শুয়ে পড়ে আছে, আর শুনলাম নাকি ওকে সাপে কেটেছে। কি সাপে কেটেছে মানে? তা ও এখন কেমন আছে? ও ভালো আছে তো? তা আমি বলতে পারবো না বাবু, শুধু দেখলাম অজ্ঞান হয়ে শুয়ে পড়ে আছে। বাঁচবে বলে আমার তো মনে হয় না। মনে হয় গ্রামের লোকজন ওকে সঙ্গে করে নিয়েই আসছে। ওই তো ওরা এসেও গিয়েছে। লোকগুলির কথা শুনে হরিপদবাবু যেমন তেমন করে বাড়ির বাইরে বের হয় ও সে তখন দেখে সুলেখা দেবীর মৃতদেহটা হরিপদবাবুর বাড়ির সামনে রেখে দেওয়া আছে, যেটা দেখে হরিপদবাবু কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হরিপদবাবু অসুস্থ হওয়ার পর থেকে তার স্ত্রী সুলেখাই জমিতে চাষের কাজ করে এতদিন সংসার টেনে আসছিল, কিন্তু এখন থেকে তার 3 মেয়ে তথা সংসারের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে অসুস্থ হরিপদর কাঁধে। বাবা, মায়ের কি হয়েছে? মা উঠছে না কেন? ও বাবা, বলো না, মায়ের কি হয়েছে? হরিপদবাবুর 3 মেয়ের মধ্যে নোলক ছিল সব থেকে ছোট,
তাই সে বুঝতে পারছিল না যে তাদের মা তাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। এরপর হরিপদবাবু বলে, হে ঈশ্বর, তুমি আমাদের মতো গরিবের সঙ্গে এটা কি করলে? এবার আমি এই 3 বাচ্চার দায়িত্ব কিভাবে নেব? এরপর থেকে হরিপদবাবুর কাঁধে সমস্ত দায়িত্ব এসে পড়ে। তখন তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল একটি গরু। হরিপদবাবু গরুর দুধ বিক্রি করে যেটুকু উপার্জন করত তাই দিয়ে কোনো রকমে 3 মেয়ে এবং নিজের পেট চালাতো। এমনই একদিন হরিপদবাবুর কাছে জমিদারের একটি লোক আসে। ও হরিপদদা, বাড়িতে আছো? এদিকে একটু বাইরে বের হও, তোমার সঙ্গে কথা আছে। আমাদেরকে জমিদার তোমার এখানে পাঠিয়েছেন। হরিপদকে বাইরে আসতে দেখে নীলরতন জমিদারের লোক বলে, এই যে হরিপদ, বলছি কি শোনো, তোমার স্ত্রী বেঁচে থাকাকালীন জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। এখন তোমার স্ত্রী মারা গিয়েছে, তাই টাকাটা তোমাকেই শোধ করতে হবে। কি, সুলেখা টাকা ধার নিয়েছিল? কিন্তু এর আগে তো কোনো টাকার ব্যাপারে আমাকে বলেনি। আমি এ বিষয়ে কিছুই জানি না। তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, তা জানবে কি করে? জানলেই তো টাকা শোধ দিতে হবে, তাই না? এই দেখো, এখানে লেখা আছে তোমার স্ত্রী এই বাড়ি তৈরি করার জন্য জমিদার বাবুর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, আর সেটা এখন বেড়ে 25,000 টাকায় দাঁড়িয়েছে। কিন্তু বাবু, আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নেই। আমার মৃত স্ত্রী যখন ধার নিয়েছে বলছো, তাহলে আমি নিশ্চয়ই শোধ করব। তুমি একটু জমিদার বাবুকে বুঝিয়ে বলো না যে আমি কম কম করে সব টাকা দিয়ে আসবো। হরিপদবাবুর এই কথাটা শোনার পর জমিদারের লোক চলে যায়। হরিপদবাবুর কাছে থাকার মতো একটা ছোট পাকা বাড়ি ছিল, আর ওই বাড়িতেই হরিপদবাবু তার 3 মেয়েকে নিয়ে থাকতো। এরপর ধীরে ধীরে ডিসেম্বর মাস পার হয়ে জানুয়ারি মাস শুরু হয়ে যায়। চারিদিকে বরফের মতো শীতল বাতাস বইতে থাকে। এমনই একদিন জমিদার নিজে হরিপদবাবুর বাড়িতে আসে এবং বলেন, এই যে হরিপদ, 1 মাস পার হয়ে গেল, কিন্তু তুই এখনো আমার টাকা শোধ দিতে পারিসনি। এভাবে আর কতদিন চলবে বল? তোর সঙ্গে কি একটু ভালো ব্যবহার করেছি? তুই তো দেখছি আমার মাথায় চড়ে উঠে বসেছিস। দে, আমার পুরো 25,000 টাকা এক্ষুনি ফেলে দে। বাবু, আমায় ক্ষমা করবেন। আসলে জানেনই তো যে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার 3 মেয়ের দায়িত্ব আমার উপরেই এসে পড়েছে। এখন আমাদের উপার্জন বলতে কিছুই নেই। যেমন তেমন কষ্ট সৃষ্টি আমরা দুবেলা ভাতই জোগাড় করতে পারছি না। এই শোন, আমায় ওরকম ভাঙতাবাজি মারিস না, বুঝেছিস? আমার টাকা চাই, আর তুই এখনই টাকাটা দিবি, আর নয়তো আমি এই বাড়িঘর সবই কেড়ে নেবো। বাবু, আমার উপরে দয়া করুন। এই ঠান্ডায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? অন্তত এই শীতটা কেটে যেতে দিন, তারপর না হয় আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন। কেন, শীতকাল কেটে গেলে কি তোর লটারি লাগবে নাকি? আমার টাকা এক্ষুনি ফেরত চাই। এই তোরা দেখছিস কি? এদেরকে তাড়ানোর ব্যবস্থা কর। এই বাড়ি এখনই আমার খালি চাই। এভাবেই সেদিন জমিদার বাবু হরিপদবাবুর কোনো কথাতেই কর্ণপাত করে না। হরিপদবাবুর বাড়ির সমস্ত জিনিস তথা হরিপদবাবু ও তার 3 মেয়েকে বাড়ির বাইরে বের করে দেয় ও শেষে হরিপদবাবুর বাড়ির দরজায় একটি তালা লাগিয়ে দেয়। এরপর হরিপদবাবু কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ও শেষে সে তার 3 মেয়েকে নিয়ে ঠান্ডায় রাস্তায় হাঁটতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বাবা বাবা, জমিদার বাবু আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দিল, তাহলে কি আমরা আর কোনোদিনও আমাদের বাড়িতে যেতে পারবো না? সারা রাত এইভাবেই রাস্তায় হাঁটবো? তাহলে তো রাস্তায় যে ঠান্ডা আমরা সকলেই মারা যাব। না রে বোন, এরকম করে বলিস না। আর আমরা কেনই বা যেতে পারবো না? আমরা অবশ্যই যেতে পারবো। দেখবি আমাদের বাবা নিশ্চয়ই ওনার টাকা ফিরিয়ে দেবেন। হে ঈশ্বর, আমি এদেরকে এবারে কিভাবে বোঝাবো যে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি? এখন এই ছোট ছোট মেয়েদেরকে নিয়ে আমি কোথায় বা যাব? ঈশ্বর না করুক এই ঠান্ডায় রাস্তায় হাঁটতে হাঁটতেই না ওদের শরীর খারাপ হয়ে যায়। হরিপদবাবু তখন মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই একটি অটোওয়ালা সেখানে আসে ও সে হরিপদবাবুকে বলে, এই যে বাবু, এই শীতে হাইওয়ে ধরে হেঁটে হেঁটে কোথায় চললে? এটা তো শহরের রাস্তা। তা তোমরা কি শহরে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি বরং এদের নিয়ে এই অটোয় উঠে শহরেই চলে যাই। আর শুনেছি শহরে ঠান্ডাও কম থাকে। হ্যাঁ হ্যাঁ, শহরে যাব। তা তুমি ওদিকে যাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি ওদিকেই যাচ্ছি। তোমাদের এখন ভাগ্য ভালো যে আমার ফিরতে দেরি হয়েছে, না তো তোমরা আর কোনোই অটো পেতে না। যাক, তাড়াতাড়ি বসে পড়ো।
অটোওয়ালাটির কথা শুনে হরিপদবাবুর চিন্তা দূর হয়। তার 3 মেয়েকে নিয়ে অটোয় বসে পড়ে। এরপর অটোওয়ালা তাদের দুঃখের ঘটনা শুনে তাদের কাছ থেকে সেদিন ভাড়াও নেয় না। আর এভাবেই সেদিন হরিপদবাবু তার 3 মেয়েদেরকে নিয়ে শহরের দিকে চলে যায়। কিন্তু সেখানে গিয়েও হরিপদবাবু শীতে থাকার মতো কোনোই আশ্রয় পায় না। তাই সে বাধ্য হয়েই রাস্তার ধারে ফুটপাতে কষ্টের মধ্যে দিয়ে থাকতে শুরু করে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন নোলক বলে, বাবা আমার খুব ঠান্ডা পাচ্ছে। হ্যাঁ রে মা, ঠান্ডা তো পাবেই। এটা তো আর বাড়ি নয় যে চারিদিক ঘেরা হবে। এখানে শুধু নামমাত্র মাথায় পেপার ঘিরে ছাদটুকু করেছি, বাকি চারিদিক তো ফাঁকাই আছে। আমাদের কি অত টাকা আছে বল যে আমরা শীতের হাত থেকে বাঁচতে এখন ইটের বাড়ি বানাবো? হরিপদবাবুর কথা শুনে মোহিনীর মাথায় একটি বুদ্ধি আসে ও সে তখন বলে, বাবা কে বলেছে শুধু ইটের বাড়িতেই শীতকালে গরম হয়? এখন যদি আমরা যে কোনোভাবে একটা বাড়ি তৈরি করি তাহলেই তো হবে। কিন্তু মা, এখন বাড়ি বানাতে গেলে তো অনেক টাকার দরকার। আমাদের কাছে তো তেমন কোনো টাকাও নেই। না বাবা, বাড়ি তৈরি করতে কোনো টাকা লাগবে না। আমরা বাঁশ খড় দিয়ে এখানে বাড়ি তৈরি করব। আর আমি জানি বাবা, এখানে কেউ বাঁশ ব্যবহার করে না, কত বাঁশঝাড় এমনিই পড়ে আছে। মোহিনীর কথা শুনে হরিপদবাবু ঠিক বলেই মনে হয়। এরপর তারা ওখান থেকেই বাঁশ খড় দিয়ে একটি বাড়ি তৈরি করে ফেলে এবং তারা ওখানেই থাকতে শুরু করে। এমনই একদিন শীতের রাতে খড় দিয়ে তাদের বাড়িটি তৈরি হওয়ায় তাদের বাড়িতে ঠান্ডা হাওয়া ঢুকছিল। এরপর নোলক বলে, বাবা এই ঘরের মধ্যেও তো ঠান্ডা হাওয়া ঢুকছে, তাই আমার খুব ঠান্ডা পাচ্ছে। হ্যাঁ রে মা, আমাদের বাড়ি তো বাঁশের তৈরি, তাই বাঁশের ফাঁকা দিয়েই আমাদের বাড়িতে ঠান্ডা বাতাস ঢুকছে। বোন তুই আজকের মতো কষ্ট করে ঘুমিয়ে নে, কাল আমি কিছু একটা ব্যবস্থা করব, তাহলে আমাদের বাড়িতে কোনো ঠান্ডা হাওয়াই ঢুকবে না আর তোকে ঠান্ডাও লাগবে না। তুই আবার এখন কি করবি ভাবছিস? এই বাঁশের তৈরি বাড়ির মধ্যে ঠান্ডা হাওয়া ঢোকা তো আটকানো কোনো মতেই যাবে না। বাবা আমি ভাবছি আমরা আশপাশ থেকে মাটি নিয়ে এসে বাঁশের দেওয়ালের উপরে মাটির প্রলেপ দেব, তাহলে ঠান্ডা হাওয়া কোনোভাবেই আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ রে মা, তুই কথাটা ভালোই বলেছিস। সত্যি তোর মাথায় অনেক বুদ্ধি আছে, তুই পুরো তোর মায়ের মতোই হয়েছিস। এরপর পরের দিন সকালে মোহিনী মাটিকে জল দিয়ে নরম করে বাঁশের উপরে প্রলেপ দিতে শুরু করে। হরিপদ ও তার 2 মেয়ে রূপা এবং নোলক এই কাজে মোহিনীকে সাহায্য করে। এরপর কয়েকদিনের মধ্যেই তাদের একটা সুন্দর মাটির বাড়ি তৈরি হয়ে যায়। সত্যি দিদি দেখো, এবার এই ঘরে আর কোনো ঠান্ডা হাওয়াই আসছে না, বরং ঘরটা আরো গরম হয়ে গেছে। হ্যাঁ, সকলের পরিশ্রমের জন্য আমাদের ঘরও তৈরি হয়ে গেল আর আমাদের কোনো টাকাই খরচ হলো না। এরপর শহরের ফুটপাতে এরকম মাটির তৈরি সুন্দর বাড়ি দেখে শহরের অনেক লোক ভিড় জমিয়ে হরিপদবাবুর বাড়ি দেখতে আসে। এমনকি একদিন এক ধনী ব্যবসায়ী হরিপদবাবুর সঙ্গে দেখা করতে আসে। এই যে হরিপদবাবু বাড়িতে আছেন? হ্যাঁ বলুন, কি দরকার? বাবা একটু বাজারে গেছে। আসলে তোমাদের তৈরি মাটির বাড়ি আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি এই ফুটপাতে থাকা সকল অসহায় দরিদ্র মানুষদের জন্য কম খরচে এই মাটির তৈরি বাড়ি করে দিতে যাই, যাতে করে তারাই শীতের হাত থেকে রক্ষা পায়। এর জন্য আমি তোমাদেরকে টাকাও দেব। কিছুক্ষণ পর হরিপদবাবু বাজার থেকে বাড়ি আসলে মোহিনী তার বাবাকে সব কথা শোনাতে থাকে। এটা তো খুবই আনন্দের খবর। এবার থেকে আমাদের ও আমাদের মতো কারোরই কোনো কষ্ট থাকবে না। এরপর হরিপদবাবু এবং তার 3 মেয়ে ফুটপাতে থাকা সকল মানুষদের জন্য মাটির বাড়ি তৈরি করে দেয়, যার কারণে হরিপদবাবু ওই ব্যবসায়ীর কাছ থেকে অনেক টাকা উপার্জন করতে থাকে। এর ফলে তাদের দুঃখ কষ্ট কমে যায় এবং হরিপদবাবু তার 3 মেয়ে মোহিনী, রূপা এবং নোলককে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।